যদি কারোর রিকারেন্ট ইউরিন ইনফেকশন হয় সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট পদ্ধতিটা আসলে কি? রিকারেন্ট ইউরিনারি ইনফেকশন যখন হয় তখন থরোলি তাকে ইনভেস্টিগেশন করি যে কেন হচ্ছে, কজটা খুঁজে বা কারণটা খুঁজে পাওয়ার চেষ্টা করি। যেমন কাদের বেশি হয়, বাচ্চাদের হতে পারে, ইউরিন ক্লিয়ারলি করতে পারে না। মেয়েদের তো হতেই পারে, সেটা মেয়েদের ইউরিথ্রা শর্ট থাকে, রিকারেন্ট ইনফেকশন হয়। বয়স্ক পুরুষদের হয়, বয়স্ক পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়, ইউরিন ক্লিয়ার করতে পারে না, প্রস্রাবের থলির মধ্যে ইউরিন জমে থাকে, সেখান থেকে ইনফেকশন হয়। অনেকের পেশাবের রাস্তায় ব্লক থাকে, স্ট্রিকচার থাকে, পেশাব ঠিকমতো হয় না, ভিতরে জমে থাকে, সেগুলো কারণ। সব প্রথমে আমরা কারণ খুঁজে বের করার চেষ্টা করি, তারপরে কারণটা যদি রিমুভ করা যায় তাহলে কিন্তু কজটা মানে বারবার ইনফেকশন হওয়া চলে যায়। কিন্তু অনেকের আছে কোনো কজ পাওয়া যায় না, তারপরেও ইনফেকশন হচ্ছে, সেই ক্ষেত্রে কিছু মেজার আছে, যেমন পার্সোনাল হাইজিন মেনটেন করা, যেমন তাদেরকে লো ডোজে অনেক সময় আমরা অনেক লম্বা সময়ের জন্য অ্যান্টিবায়োটিক দিই, সেই ক্ষেত্রে রিলিফ পায় তারা। প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা কেন হয় এবং কি কি ধরনের অসুবিধা তার হতে পারে? প্রোস্টেট গ্ল্যান্ডটার ভিতর দিয়ে আসলে পেশাবের রাস্তাটা ইউরিথ্রাটা পাস করে, সো যখন বড় হয় ইউরিথ্রাটা কমপ্রেস করে পেশাব আসতে অসুবিধা হয়, পেশাব থেকে যায়, পেশাব চাপ দিয়ে করতে হয়, রাতে বারবার উঠতে হয়, পেশাব আসলে ধরে রাখতে পারে না রুগীরা। তো এগুলো মোর দেন 90% ক্ষেত্রে বলা যায় যে মেডিসিন দিলেই ভালো হয়ে যায়। এই কিছু কিছু রুগীর ক্ষেত্রে এটা মেডিসিনে কাজ করে না, তখন ওই যে মাংসগুলো বা টিস্যুগুলো বড় হয়, ওটা আমরা এন্ডোস্কোপিক্যালি প্রস্রাবের রাস্তায় একটা মেশিনের সাহায্যে ওটা বের করে আনি। সেক্ষেত্রে কাটা ছেঁড়া এখন আর লাগে না, মেশিন দিয়ে ওইটা ট্রিটমেন্ট করে দেওয়া যায়। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার কারণে কোন কোন ধরনের টেস্ট করার জন্য আপনারা সাজেশন দিয়ে থাকেন? প্রথমে আমরা ইউরিন টেস্ট করি, তারপরে একটা আলট্রাসনোগ্রাম করে দেখি যে প্রস্টেট কত বড় হয়েছে, পেশাবের থলির ভিতরে ইউরিন জমে থাকছে কিনা, তারপরে ইউরিনের একটা ফ্লো করি, প্রস্রাবের গতিটা কেমন আছে, নর্মাল আছে কিনা। তারপরে অনেক সময় প্রস্টেট ক্যান্সারের জন্য হয়, সে ক্যান্সারের মার্কার একটা আছে পিএসএ, আমরা করি। এগুলো সাধারণত কমন পরীক্ষা করা হয়। কিডনিতে পাথর হওয়ার পেছনে কি কারণ রয়েছে? অনেকেই বলে থাকে যে যারা পানি কম খায় তাদের কিডনিতে পাথর হয়। হ্যাঁ, এটা সত্যি কথা। পানি যদি খুব কম খায়, সুপার স্যাচুরেশন অফ দ্য ইউরিন হয়ে কনসেন্ট্রেটেড হয়ে তৈরি হতে পারে। কিন্তু পানি কম খাওয়া ছাড়াও আরও অনেক কারণ আছে, যেমন বারবার ইনফেকশন হওয়া কিডনিতে, মেটাবলিক কারণ, যেমন ইউরিক অ্যাসিড বেশি থাকলে, যাদের ক্যালসিয়াম বডিতে হাইপার ক্যালসিমিয়া ইউরিয়া হয় তাদের হতে পারে। ইউরিনে বাচ্চাদের কত ইনবর্ন ইরর অফ মেটাবলিজম আছে কিছু, সেগুলোর জন্য হতে পারে। তবে এই ক্ষেত্রে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা আমি বলতে চাই যে মানুষ মনে করে যে পাথর হলেই ব্যথা হবে, তা কিন্তু না। অধিকাংশ পাথরের ক্ষেত্রে কিডনি পাথরে ব্যথা হয় না, কিন্তু পাথর বাড়তে থাকে, কিডনি ড্যামেজ হয়। সেই জন্যে মানুষের স্ক্রিনিং করার দরকার আছে, মাঝে মাঝে অন্তত 2-4 বছর পর পর একটা আলট্রাসাউন্ড করে দেখা যে তাদের কিডনিতে সমস্যা আছে কিনা, পাথর আছে কিনা। এটা আর্লি স্টেজে ধরতে পারলে ভালো। আর একটা জিনিস এটা হয় যে অনেকের প্রস্রাবের নালী বা ইউরেটারে পাথর থাকে, সিভিয়ার ব্যথা হয়, আমাদের কাছে আসে, আমরা ওষুধ দিই, টেস্ট দিই, তারপরে দেখি রুগী আর অনেক দিন আসে নাই। কারণ কি, পাথর যখন নামতে থাকে তখন ব্যথা হয়, কিন্তু এক জায়গায় যখন আটকে যায় তখন আর ব্যথা হয় না। রুগী মনে করে সে কিওর হয়ে গেছে। তারপরে যখন 3 মাস 6 মাস পরে আসে তখন কিডনিটা পুরা ফুলে ইনফেকশন হয়ে। সো যাদের পাথর হয় তাদের কিন্তু কন্টিনিউয়াস একজন ইউরোলজিস্টের পরামর্শে থাকতে হবে, তাদের ফলো আপে থাকতে হবে। যাদের একবার পাথর হয়, পাথর বের করলে কিন্তু আবার 30% ক্ষেত্রে 5 বছরের মধ্যে আবার নতুন করে পাথর তৈরি হতে পারে। সেই জন্য ফলো আপ করতে হবে, স্টোনটা অ্যানালাইসিস করতে হবে, ডায়েটারি অ্যাডভাইস দিতে হবে। সো এগুলো করলে ভবিষ্যতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর একটা জিনিস, যে পাথর হলে অনেকে টোটকা মেডিসিন খান, মেডিসিন অনেক এমন কোনো মেডিসিন বের হয় না যে পাথর গলিয়ে দেয়। এটা শুধু আপনার টাকা খরচ করবে, সময় নষ্ট করবে এবং কিডনির ক্ষতি হবে।